প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা এইচএসসি আইসিটি যেটা হচ্ছে চ্যাপ্টার 5, এই চ্যাপ্টার 5 এর নাম হচ্ছে প্রোগ্রামিং ভাষা। এই প্রোগ্রামিং ভাষা হতে মোস্ট ইম্পর্টেন্ট টপিক আজকে আমরা জানতে পারবো। এবং এই ক্লাসটা যদি তোমরা ভালো মতো দেখো এবং একটু বোঝার চেষ্টা করো, তাহলে আশা করি অ্যালগোরিদম ফ্লোচার্ট যেটা আছে, অ্যালগোরিদম ফ্লোচার্টে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তো একটু অবশ্যই একটু বোঝার চেষ্টা করবা এবং অবশ্যই খাতা কলম নিয়ে বসো, কারণ কিছু বিষয় তোমাকে লিখে রাখতে হবে যেগুলো আমাদের পরবর্তীতে ফ্লোচার্ট তৈরিতে অনেক কাজে লাগবে। ঠিক আছে? তো যাই হোক, এখন আমরা দেখি যে কি কি টপিক আজকে আমরা কভার করব এই ক্লাসের মাধ্যমে। তো প্রথমত আমরা দেখবো যে অ্যালগোরিদম কি। অ্যালগোরিদম কি, ঠিক আছে, এর বিস্তারিত আমরা জানতে পারবো অ্যাকচুয়ালি, এবং কিভাবে অ্যালগোরিদম লিখতে হয় সেটা আমরা জানতে পারবো। ঠিক আছে? তারপর হচ্ছে ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র কি। ফ্লোচার্টের বাংলা অর্থ হচ্ছে প্রবাহ চিত্র অ্যাকচুয়ালি। ঠিক আছে? সেটা আমরা বিস্তারিত জানতে পারবো এবং এর প্রতীক যেগুলো আছে এর প্রতীকগুলো আমরা জানতে পারবো। এই যে এখানে বলা হয়েছে যে ফ্লোচার্টের বিভিন্ন চিহ্ন সমূহের ব্যাখ্যা, এই চিহ্ন বা প্রতীক এগুলো আমরা বিস্তারিত জানতে পারবো, যেগুলা দিয়ে মূলত একটা ফ্লোচার্ট তৈরি করা হয়। ঠিক আছে? তো বা অঙ্কন করা হয়। তারপর আমরা জানতে পারবো যে অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের মধ্যে যে পার্থক্য আছে, এই পার্থক্য আমরা জানতে পারবো। এটা অনেক সময় খ নাম্বার কোশ্চেনে আসে থাকে। ঠিক আছে? আর তারপর আমরা জানতে পারবো অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের উদাহরণ সহ ব্যাখ্যা, অর্থাৎ আমি কিছু অধ্যায় শেষে কিছু অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের উদাহরণ সহ ব্যাখ্যা করে দেবে অ্যাকচুয়ালি। ঠিক আছে? মানে সেগুলা দেখায় কিভাবে আসলে লিখতে হবে এগুলাকে, এবং অ্যালগোরিদমের ধাপগুলাকে কিভাবে আমরা ফ্লোচার্টে কনভার্ট করতে পারি, এবং ফ্লোচার্টটাকেই বা আমরা কিভাবে অ্যালগোরিদম লিখতে পারি, এই জিনিসগুলো আমি তোমাদের শেষের দিকে বলবো। ঠিক আছে? তো যাই হোক, ক্লাসটা দেখতে থাকো। আশা করি ক্লাসটা দেখে অনেক উপকৃত হবে। ঠিক আছে? এবং ভালো মতো বুঝলে আশা করি তোমাদের অ্যালগোরিদম ফ্লোচার্টে সমস্যা হবে না। ঠিক আছে? ওকে, শুরু করা যাক। তো প্রথমত আমরা আগে কোশ্চেন আমাদের মধ্যে চলে আসে, যেটা অ্যালগোরিদম কি অ্যাকচুয়ালি। ঠিক আছে? অ্যালগোরিদম কি? তো যে পদ্ধতিতে মূলত ধাপে ধাপে অগ্রসর হয়ে একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করা হয় তাকে বলা হয় অ্যালগোরিদম। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ যে পদ্ধতিতে ধাপে ধাপে কোনো একটা সমস্যা বিভিন্ন কতগুলো ধাপে 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 অগ্রসর হয়ে যদি আমরা সেটা সমস্যা সমাধান করি, তখন সেটাকে বলা হয় অ্যালগোরিদম। ঠিক আছে? এটা অনেক সময় ক নাম্বার কোশ্চেনে এসে থাকে। তো জাস্ট এই এক লাইনের সংজ্ঞাটা লিখে দিলেই হয়ে যাবে। তো যাই হোক, তারপরে আমরা আসি যে কোনো সমস্যাকে কম্পিউটার প্রোগ্রামিং, এই যে কম্পিউটারের মাধ্যমে কিন্তু আমরা প্রোগ্রাম করার মাধ্যমে কোনো একটা সমস্যার সমাধান করতে পারি। ঠিক আছে? এই যে সমাধান করার পূর্বে কাগজে কলমে সমাধান করার জন্যই আমাদের অ্যালগোরিদমের ব্যবহার করা হয়। ঠিক আছে? অর্থাৎ সেই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব, কিভাবে ধাপে ধাপে অগ্রসর হয়ে সেই সমস্যাটা সমাধান করতেছি, এগুলা কিন্তু আমরা কাগজে কলমে আগে লিখি। ঠিক আছে? লেখার পরেই কিন্তু একটা প্রোগ্রাম আমরা তৈরি করি, তারপর সেই সমস্যাটা সমাধান করে থাকি। তো যাই হোক, তা আরব গণিতবিদ আল খারিজমি, ঠিক আছে, আল খারিজমি মূলত গণিত বইয়ে সর্বপ্রথম অ্যালগোরিদমের ধারণা দেন, এবং তার নামানুসারে অ্যালগোরিদম নামকরণ করা হয়েছে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো জাস্ট এখন অ্যালগোরিদমের কিছু শর্ত বা নিয়ম আছে। অ্যালগোরিদম যে আমরা তৈরি করব, কিভাবে তৈরি করব, এটার জন্য কিছু শর্ত বা নিয়ম আছে। এগুলো আমাদের অবশ্যই ভালো মতো খেয়াল করতে হবে। তারপরেই আমাদের অ্যালগোরিদমগুলো লিখতে হবে বা অ্যালগোরিদম ডিজাইন করতে হবে। ঠিক আছে? তো যাই হোক, যেমন আমরা বলতে পারি যে অ্যালগোরিদম সহজবোধ্য হতে হবে, অর্থাৎ অ্যালগোরিদমটা যেন সহজে বোঝা যায়, এইটা হইতে হবে আমাদের। ঠিক আছে? তারপর ইনপুট এবং আউটপুট স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে, অর্থাৎ একটা অ্যালগোরিদমে কি কি ইনপুট আমি ইউজারের কাছ থেকে নিচ্ছি এবং কি আউটপুট আমি দিচ্ছি, এইটা স্পষ্টভাবে অবশ্যই উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে অ্যালগোরিদমের কোন ধাপের পুনরাবৃত্তি হবে না, অর্থাৎ একটা ধাপ দুইবার কিন্তু লেখা যাবে না। মানে একটা কাজ তুমি অলরেডি করছো, সেটাই তুমি আরেকবার, মানে একটা কাজ অলরেডি করছো সেটাই যদি তুমি আরেকবার করো, এটা কিন্তু আসলে হবে না। যদি প্রয়োজন হয় তাহলে সেটা করতে পারো। ঠিক আছে? এটাই। তো যাই হোক, এবং প্রত্যেক ধাপ স্পষ্ট হতে হবে এবং সহজে যেন বোঝা যায়। ঠিক আছে? তো যাই হোক, প্রত্যেকটি ধাপের লজিক্যাল ক্রম থাকতে হবে, অর্থাৎ কোন ধাপের পরে কোনটা করতেছো এটার অবশ্যই একটা লজিক্যাল থাকতে হবে, অর্থাৎ একটা যুক্তি থাকতে হবে যে এই জন্য আমি আসলে এই কাজটা করতেছি। ঠিক আছে? এটাই। তেমন সসীম সংখ্যক ধাপের সমস্যার সমাধান করতে হবে। সসীম বলতে কি বোঝায়? একটি নির্দিষ্ট নির্দিষ্ট কিছু ধাপ থাকবে। তোমার ধাপটা শেষ হচ্ছেই না, প্রোগ্রামটা সমাধান করতে গিয়ে ধাপ অনেকগুলো হয়ে গেছে, এমনটা করা যাবে না। ঠিক আছে? সসীম সংখ্যক একটা নির্দিষ্ট ধাপের মধ্যে সেটা সমাধানটা শেষ করতে হবে অ্যাকচুয়ালি। তারপর অ্যালগোরিদম ব্যাপকভাবে প্রয়োগ উপযোগী হতে হবে। এটা মানে কি? এটা আমরা ভালোভাবে প্রয়োগ করতে পারি এবং এটা একটা সমস্যার সমাধান করার জন্য বেশ উপযোগী। ঠিক আছে? এই ধরনের হইতে হবে অ্যালগোরিদমটা। তো আশা করি বুঝতে পারছো, এগুলো হচ্ছে অ্যালগোরিদম তৈরির শর্ত বা নিয়ম। তো এইগুলো আসলে তোমাদের পরীক্ষায় আসার পসিবিলিটি নেই, বা এগুলো তোমরা আসবে না, তবে এগুলো আমাদের জানতে হবে যে কিভাবে অ্যালগোরিদম আমরা লিখবো। ঠিক আছে? ঠিক। তো যাই হোক, দ্বিতীয়টা আমরা দেখি যে অ্যালগোরিদম তৈরির সুবিধা। অ্যালগোরিদমে আমরা কি কি সুবিধা পাই, অ্যালগোরিদম আমাদের আসলে বেনিফিটটা কি অ্যাকচুয়ালি। তো যাই হোক, এটি একটি ধাপ ভিত্তিক উপস্থাপনা, অর্থাৎ আমরা স্টেপ বাই স্টেপ বা ধাপ বাই ধাপ আমরা উপস্থাপনা করে থাকি, ফলে সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায়। অর্থাৎ প্রোগ্রামটা আসলে আমরা কি করতেছি, প্রোগ্রামটা কোন সমস্যা কিভাবে সমাধান করতেছে, এইটা সহজে বোঝা যায়। ঠিক আছে? তো যাই হোক, একটি অ্যালগোরিদম একটি নির্দিষ্ট পদ্ধতি ব্যবহার করে। ঠিক আছে? তারপর এটি কোনো প্রোগ্রামিং ভাষার উপর নির্ভরশীল নয়, অর্থাৎ
কোন প্রোগ্রামিং ভাষার উপর এটা নির্ভরশীল হয়ে কাজ করে না, ঠিক আছে, যে আমরা মানে এই একটা নির্দিষ্ট প্রোগ্রামিং ভাষাকে ফলো করতে হবে এমনটা না, ঠিক আছে। তো এটাই আর কি বলা হয়েছে, তাই প্রোগ্রামিং জ্ঞান ছাড়াই যে কোনো কারো পক্ষে অ্যালগরিদম বোঝা সহজ, ঠিক আছে। তো এই জন্য যারা প্রোগ্রামিং জানেই না আসলে তাদের জন্য অ্যালগরিদম বোঝা তুলনামূলক সহজ, এটাই। তো 4 নম্বরে আমরা বলতেছি যে একটি অ্যালগরিদমের প্রতিটি ধাপে নিজস্ব লজিক্যাল ক্রম থাকে, অর্থাৎ একটা লজিক্যাল ক্রম থাকতে হবে যে এই কাজের পরে এই কাজটা আমরা করতেছি, বা যৌক্তিক ক্রম থাকতে হবে, তাই এটি ডিবাগ করা সহজ। অর্থাৎ কোনো জায়গায় যদি ভুল থাকে, কোনো একটা অ্যালগরিদমের বা কোনো একটা প্রোগ্রামের যে যদি ভুল থাকে বা ইরর থাকে, তখন সেটাকে বলা হয় বাগ। এই বাগটা যদি আমরা দূর করি, বাগটা যদি আমরা মানে ভুলটা সমস্যাটা যদি সমাধান করি, তখন সেটাকে বলা হয় ডিবাগ, ঠিক আছে। এই ডিবাগ বা ভুলগুলো দূর করা সহজ আর কি এই প্রোগ্রামে, এই অ্যালগরিদমে, ঠিক আছে, এটাই বলা হয়েছে। তো যাই হোক, এবং প্রোগ্রাম পরিবর্তন এবং পরিবর্তনের সহায়তা করে। তো এইগুলা একটু মনে রাখবা, এগুলো হচ্ছে অ্যালগরিদমের সুবিধা। তো যাই হোক, এখন দ্বিতীয়ত আমরা বুঝি যে ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র কি অ্যাকচুয়ালি, ঠিক আছে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই অধ্যায় থেকে 2টা সৃজনশীল তো আসবে, বিভিন্ন বোর্ড কোশ্চেনে বরাবরই 2টা সৃজনশীল এসে থাকে, এবং সেখানে গ নাম্বার বা খ নাম্বার কোশ্চেনে অবশ্যই অ্যালগরিদম ফ্লোচার্ট একটা আসেই, ঠিক আছে। মানে অ্যালগরিদম আর অ্যালগরিদম থাকেই, হয় গ নাম্বারে থাকবে, না হয় খ নাম্বারে থাকবে, অথবা ফ্লোচার্ট থাকবে। তো যাই হোক, এই জন্য আমাদের এইগুলো ভালো মতো বুঝতে হবে। এখন ফ্লোচার্টটা আমাদের ভালো মতো বুঝতে হবে, এবং কিছু চিহ্ন আছে বা প্রতীক আছে, এগুলো আমাদের ভালো মতো মনে রাখতে হবে। তো যাই হোক, আমরা একটু সংজ্ঞাটা জেনে নিই যে ফ্লোচার্ট আসলে অ্যাকচুয়ালি কি। তো যে চিত্রভিত্তিক পদ্ধতিতে, এই জিনিসটা মনে রাখবা, চিত্রভিত্তিক পদ্ধতি, যে চিত্রভিত্তিক পদ্ধতিতে বিশেষ কতগুলো চিহ্নের সাহায্যে, ঠিক আছে, কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করা হয়, তাকে ফ্লোচার্ট বলা হয়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ চিত্রভিত্তিক পদ্ধতিতে কোনো একটা সমস্যা যদি আমরা সমাধান করি, তখনই সেই পদ্ধতিতে হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লোচার্ট, এটি বা প্রবাহ চিত্র। তো অন্যভাবে বলা যায় অ্যালগরিদমের, এই যে অ্যালগরিদমের চিত্ররূপই হলো ফ্লোচার্ট। এটা অনেক সময় এমসিকিউ আসে থাকে যে অ্যালগরিদমের চিত্ররূপ কি, সেটা হচ্ছে ফ্লোচার্ট, ঠিক আছে। কারণ অ্যালগরিদমটা কি, আমরা বিভিন্ন যে ধাপগুলো আছে, এই ধাপগুলোকে যখন আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করি এবং প্রবাহের মাধ্যমে উপস্থাপন করি, ঠিক আছে, তখন সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি ফ্লোচার্ট, এটাই। তো যাই হোক, ফ্লোচার্টের সাহায্যে প্রোগ্রাম বোঝা সহজ হয় বলে এটি প্রোগ্রামাররা বা ব্যবহারকারীর মাঝে সংযোগ রক্ষার জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে। এখন ফ্লোচার্ট হয় 2 প্রকার, একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট, আর একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট। তো এই সি প্রোগ্রামিং এ, এই অধ্যায়টাতে, অর্থাৎ তোমাদের প্রোগ্রামিং ভাষা অধ্যায়ে, এখানে আমরা সবচেয়ে মানে যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। এই সিস্টেম ফ্লোচার্ট যেটা, সেটা এখানে ইউজ নাই, বা সেটা থেকে প্রশ্ন বলা যায় এই অধ্যায়ে আসে না, ঠিক আছে। এই জন্য সিস্টেম ফ্লোচার্টটা আমি এখানে এক্সপ্লেন করব না, এটা তুমি বই থেকে একটু দেখে নিতে পারো। আর যেটা প্রোগ্রাম ফ্লোচার্ট, সেটা আমি এক্সপ্লেন করব, এবং কিভাবে প্রোগ্রাম ফ্লোচার্টগুলো আমরা তৈরি করব সেটাই আমরা এক্সপ্লেন করব, ঠিক আছে। তো যাই হোক, তো প্রথমে তো আমরা কিছু ফ্লোচার্টের সুবিধা কি এটা আমরা জেনে নিই, ঠিক আছে। তো সুবিধা হচ্ছে মূলত সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায়, অর্থাৎ প্রোগ্রামটাতে কি কাজ করতেছি এই উদ্দেশ্যটা সহজে বোঝা যায়। তারপর হচ্ছে প্রোগ্রামের ভুল নির্ণয় করা, সহজে ভুল নির্ণয় করা যায়। তারপর প্রোগ্রাম রচনায় সহায়তা করে, ঠিক আছে, অর্থাৎ প্রোগ্রাম একটা লিখতে সহায়তা করে। তারপর হচ্ছে প্রোগ্রাম পরিবর্তন এবং পরিবর্তনের সহায়তা করে, সহজে ও সংক্ষেপে জটিল প্রোগ্রাম লেখা যায়, অর্থাৎ জটিল প্রোগ্রামকে সহজে আমরা ফ্লোচার্টের মাধ্যমে উপস্থাপন করতে পারি, ঠিক আছে, এগুলাই। তো যাই হোক, এখন ফ্লোচার্টের তৈরির নিয়মাবলী কিছু আছে, এই নিয়মাবলীগুলো অবশ্যই আমাদের ভালো মতো জানতে হবে। তো সেটা হচ্ছে, 1 নাম্বার হচ্ছে প্রতিটি ফ্লোচার্টের অবশ্যই একটি শুরু এবং শেষ অবজেক্ট থাকবে, অর্থাৎ ফ্লোচার্টটা আমাদের শুরু এবং শেষ মানে শুরু করতে হবে যেমন, তো অনুরূপভাবে সেই সমস্যাটা সমাধান করার পরে আমাদের শেষ করতে হবে, এটাই। তো যাই হোক, প্রচলিত চিহ্ন বা প্রতীক ব্যবহার করে ফ্লোচার্ট তৈরি করতে হবে, ঠিক আছে। কিছু স্পেসিফিক চিহ্ন বা প্রতীক আছে, সেগুলো আমরা একটু পরেই দেখবো, সেগুলো মনে রাখলেই সহজেই তোমরা অ্যালগরিদম ফ্লোচার্ট তৈরি করতে পারবো, ঠিক আছে। তারপরে তীর চিহ্ন দিয়ে উপর থেকে নিচে বা বাম থেকে ডানের দিকে প্রবাহ দেখানো হবে, ঠিক আছে, বা দেখানো উচিত। এবং ফ্লোচার্টে কোনো প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা যাবে না, অর্থাৎ আমরা প্রোগ্রামিং ভাষা যেগুলো ইউজ করি ওই প্রোগ্রামিং ভাষা এখানে আমরা ইউজ করবো না অ্যাকচুয়ালি। তারপরে চিহ্নগুলো ছোট বড় হলে সমস্যা নেই, তবে আকৃতি ঠিক রাখতে হবে, যে চিহ্নগুলো আমরা দিব সেগুলো ছোট বড়তে কোনো সমস্যা নেই, জাস্ট যেই শেপটা আছে সেই শেপ বা আকৃতি এটা ঠিক রাখতে হবে, ঠিক আছে। তো অতিরিক্ত সংযোগ রেখা বা প্রতীক চিহ্ন ব্যবহার করা যাবে না। তো এই কয়েকটা পয়েন্ট তোমরা মনে রাখবা অবশ্যই, একটা অ্যালগরিদম ফ্লোচার্ট তৈরি করার জন্য এই পয়েন্টগুলো মনে রাখাটা জরুরি। তো এখন আমরা মূল কনসেপ্ট দেখবো, এটা একটু তোমরা ভালোভাবে খেয়াল করবা অবশ্যই, এবং তোমরা খাতায় অবশ্যই এই চিহ্নগুলা প্রতীকগুলা কয়েকবার লিখবা, ঠিক আছে। আমি যেভাবে লিখছি এভাবে চাইলে তোমরা একটা টেবিলের মতো লিখতে পারো, ঠিক আছে। তো যাই হোক, এখানে প্রবাহ চিত্রে অনেক রকম প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়, তার মধ্যে বহুল ব্যবহৃত চিহ্নগুলোর বর্ণনা নিচে দেওয়া হলো। এখন তোমাদের বইয়ে হয়তো এর চেয়ে আরো, আমি এখানে 6টা চিহ্ন তুলে ধরছি, আমাদের ইন্টারমিডিয়েটে এই 6টাই এনাফ, এই 6টা দিয়ে সবগুলা প্রোগ্রামের বা অ্যালগরিদমের ফ্লোচার্ট তৈরি করা যাবে, ঠিক আছে।
এর বাইরেও কিছু আছে যেগুলো আমাদের এখানে লাগবে না, কিন্তু সেগুলো তোমরা জানলে জানতে পারো আর কি। তো সেগুলা পরীক্ষাও তেমনটা প্রয়োজন হয় না, আসে না, ঠিক আছে, লাগে না। তো এই জন্য আমি সেগুলো এখানে দেখাই নাই, তোমরা চাইলে সেটা বই থেকে দেখতে পারো। আর তুমি যদি এই ছয়টা জানো, এই ছয়টা যদি প্রতীক বা চিহ্ন জানো, এটাই এনাফ অ্যাকচুয়ালি, এখানে এটাই এনাফ, এটা ছাড়া আর লাগবেই না বলা যায়, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখন বিস্তারিত সবগুলো দেখি। তো প্রথমত আমরা দেখতেছি এইদিকে প্রতীক, এখানে প্রতীকগুলো আছে, এখানে উদ্দেশ্য এবং এখানে বর্ণনা, অর্থাৎ তিনটা কলামে তিনটা আমাদের কনসেপ্ট আছে অ্যাকচুয়ালি। তো যাই হোক, এখানে প্রতীক, প্রতীক হচ্ছে কি চিহ্নগুলা, যে কিভাবে আমরা প্রকাশ করে থাকি। তো যেখানে আছে দেখতে পাচ্ছ একটা তোমরা ডিম্বাকৃতির একটা চিহ্ন, ঠিক আছে, এটা কিন্তু সার্কেল না, সার্কেল হচ্ছে গোলাকার, এটা হচ্ছে একটু ডিম্বাকার বা ডিম্বক আকৃতির, ঠিক আছে, এটাই। তো যাই হোক, বা ওভাল শেপ বলা যায় এটাকে, ঠিক আছে। তো যাই হোক, এটা নির্দেশ করে অ্যাকচুয়ালি একটা প্রোগ্রামের বা একটা ফ্লোচার্টের শুরু এবং শেষ। অর্থাৎ শুরুতে একটা ফ্লোচার্ট যখন তুমি লিখবা, শুরুতেই এই চিহ্নটা দিতে হবে। অর্থাৎ একটা সমস্যার সমাধান করার যে তুমি শুরু করতেছো ফ্লোচার্টের মাধ্যমে, সেটাই নির্দেশ করে এই চিহ্নটা, ঠিক আছে। এটা শুরু বা শেষ বোঝায়। এবং আমরা কিন্তু ফ্লোচার্ট ইংলিশে লিখে থাকি, ইংলিশেও লেখা যায়, বাংলা লেখা যায়, সমস্যা নেই, তবে আমরা ইংলিশেই ইউজ করব। তো এই জন্য ইংলিশে যখন লিখবা তখন লিখতে হবে স্টার্ট অর এন্ড, ঠিক আছে। স্টার্ট শুরু করতে হবে, তারপর সবার শেষে এই চিহ্ন দিয়ে শেষ করতে হবে, তখন এন্ড লিখবো আমরা। সেটা একটু পরে তোমরা দেখতে পাবা। তারপর আমরা বর্ণনা দেখি, এটা আসলে কি বুঝে, যে প্রোগ্রামের বা ফ্লোচার্টের শুরু বা শেষ নির্দেশ করে, ঠিক আছে, এটি। তো এখন এগুলো কিন্তু এমসিকিউ আসতে পারে, যে বলবে যে প্রোগ্রামের বা ফ্লোচার্টের শুরু বা শেষ নির্দেশ করে নিজের কোন চিহ্নটি বা কোন চিত্রটি, তখন যেটা এরকম ডিম্বাকৃতির যেটা দেখতে পাবা, ঠিক আছে, বা ওভাল শেপ যেটা দেখতে পাবো, সেটাই হবে সঠিক অ্যান্সার। তো যাই হোক, তারপর আমরা দেখতে পাচ্ছি একটা যে সামান্তরিক আকৃতির। তো দেখো, এটা কিন্তু সামান্তরিক আকৃতির, যেখানে পরস্পর বিপরীত বাহুগুলো সমান্তরাল, ঠিক আছে। তো এইটা বোঝায় মূলত প্রোগ্রামে ইনপুট বা আউটপুট নেওয়া, বা আমরা বলতে পারি কোনো একটা ফ্লোচার্টে কোনো কিছু কোনো ডাটা ইনপুট হিসেবে নেওয়া এবং কোনো ডাটা আউটপুট হিসেবে দেখানোর জন্য এই চিত্র বা প্রতীক ইউজ করা হয়। তো এই জন্য এখানে ইনপুট বা আউটপুট আমি ইংলিশে লিখছি, ঠিক আছে। তো এখানে বলা আছে যে প্রোগ্রামে ইনপুট নিতে এবং ফলাফল, ইনপুট আমরা নিয়ে থাকি ইউজারের কাছ থেকে, এবং ফলাফল আউটপুট হিসেবে প্রদর্শন করতে ব্যবহৃত হয়। এটা আমরা একটু পরেই এক্সপ্লেন দেখতে পাবো, মানে এটা একটা ফ্লোচার্ট দেখতে পাবো, ঠিক আছে। তারপর আমরা চলে আসি যে হ্যাঁ, তারপরে এই যে চিহ্নটা আছে, এটা হচ্ছে বলা যায় রেক্টেঙ্গেল, ঠিক আছে। রেক্টেঙ্গেল মানে কি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের মতো একটা চিত্র, ঠিক আছে। এই চিহ্নটা মনে রাখতে হবে। এবং এটার কাজ হচ্ছে প্রক্রিয়াকরণ। প্রক্রিয়াকরণ বলতে আমরা কি বুঝি, প্রক্রিয়াকরণ বা প্রসেস, প্রক্রিয়াকরণ বলতে বুঝি কোনো একটা গাণিতিক যদি কাজ আমরা করতে চাই, বা কোনো ভেরিয়েবলে যদি কোনো একটা মান রাখতে চাই, তখন এই চিহ্নটা ইউজ করতে হয়, সামান্তরিক চিহ্নটা, ঠিক আছে। আর যেইটা চিহ্ন যে যার জন্য উপযোগী, যেটার জন্য ইউজ করতে হবে, সেটা কিন্তু অবশ্যই তোমাকে পারফেক্টলি সেই চিত্রগুলা অঙ্কন করতে হবে, ঠিক আছে, ফ্লোচার্ট তৈরি করার সময়। এই জন্য এই চিত্রগুলো অবশ্যই মনে রাখাটা জরুরি। তো যাই হোক, এখন এটা বর্ণনা করি আমরা অ্যাকচুয়ালি এই প্রক্রিয়াকরণ চিহ্নটা যেটা আছে। তো এটা হচ্ছে প্রক্রিয়াকরণ বা গাণিতিক ক্রিয়া করতে এই প্রতীক ব্যবহৃত হয়, ঠিক আছে, এটাই। তো এটা মনে রাখবো অবশ্যই, কারণ এগুলো বরাবরই প্রয়োজন হবে। তারপরে আসি আমরা সিদ্ধান্ত। সিদ্ধান্ত, এখন সিদ্ধান্ত বা ডিসিশন বুঝে অ্যাকচুয়ালি ডিসিশন, ঠিক আছে। অর্থাৎ তোমাকে একটা সিদ্ধান্ত নিতে দেওয়া হলো, মানে দুইটা সংখ্যার মধ্যে কোনটা সংখ্যা বড় কোনটা সংখ্যা ছোট, বা একটা সংখ্যাকে দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় কিনা, বা দুই দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য হয় কিনা, ঠিক আছে, এই টাইপের সিদ্ধান্তগুলো আসবে। তো এই সিদ্ধান্ত নিতে তোমাদেরকে এই ডিসিশন চিহ্নটা ইউজ করতে হয়, যেটা আমরা বলতে পারি যে মানে রম্বস টাইপের চিত্র, ঠিক আছে, এটাই। বা আমরা অনেক সময় এটাকে, ঠিক আছে, ডায়মন্ডের চিহ্ন বলা হয়, ঠিক আছে, অনেক সময়। তো যাই হোক, এটা আমরা বর্ণনাটা পড়বো অ্যাকচুয়ালি, যে এটি শর্ত বা সিদ্ধান্ত নির্দেশ করে, অর্থাৎ একটা শর্ত দিয়ে দিল, সেই শর্তটা সঠিক নাকি সঠিক নয়, এইটাই তোমার আউটকাম এখানে আসবে আর কি, ঠিক আছে, এই সিদ্ধান্ত থেকে নির্দেশ করে। যার দুটি সম্ভাব্য উত্তর থাকে, এই যে আউটকাম যেটা বললাম সেটা হচ্ছে উত্তর অ্যাকচুয়ালি, সেটা হয় হ্যাঁ অথবা না, এই উত্তরটা থাকবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। এবং উত্তরের উপর নির্ভর করে ফ্লোচার্টের প্রভাবকে দুই ভাগে বিভক্ত করা হয়। একটা ইয়েস থাকবে, একটা নো থাকবে। ইয়েস হইলে একটা কাজ করবে, নো হইলে আরেকটা কাজ করবে, বা অন্য একটা কাজ করবে, ঠিক আছে, এটাই বুঝে। আশা করি তোমরা বুঝতে পারছো এটা। তো যাই হোক, তারপরে আমরা চলে আসি সংযোগ, যেটাকে বলা হয় কানেক্টর অ্যাকচুয়ালি, ঠিক আছে। এই যে সার্কেল, এবার কিন্তু আমরা ইউজ করছি সার্কেল, যেটা আমরা এর আগে উপরে যেটা আমরা শুরু বা শেষ নির্দেশ করছি, সেটা কিন্তু ডিম্বাকার, সেটা একটু বাঁকা, সার্কেল না কিন্তু। আর নিচেরটা যেটা, এটা কিন্তু সার্কেল, মানে চারপাশেই ঠিক সমান একটা, মানে চারপাশে সমান হবে, সার্কেল বা বৃত্ত, ঠিক আছে। তো এটা সংযোগ নির্দেশ করে বা কানেক্টর। এটা মূলত ফ্লোচার্টের দুই বা ততোধিক প্রবাহের সংযোগ নির্দেশ করে, ঠিক আছে। এখন দুই বা ততোধিক প্রবাহের মানে কি, একসাথে দুইটা প্রবাহকে যদি আমরা একসাথে সংযোগ করতে চাই, তখন এই চিহ্ন ইউজ করতে হয়। তো যাই হোক, আর তারপরে সবার শেষে যেটা আমরা দেখতে পাচ্ছি এরো চিহ্নগুলা, এখানে কিন্তু চারটা এরো বোঝানো হয়েছে। প্রথম এরোটা বোঝানো হয়েছে কোনো একটা প্রবাহ যদি উপর থেকে নিচের দিকে আসে, তাহলে এরকম নিতে হবে। দ্বিতীয়টা বোঝানো হয়েছে কোনো একটা প্রবাহ যদি নিচ থেকে উপরের দিকে যায়, তখন এটা এই এরোটা বোঝানো হবে, ঠিক আছে। তারপর আর আর এই ডান দিকে একটা এরো আছে, বাম দিকে একটা এরো আছে, এই চিহ্নগুলা কোনো একটা প্রবাহ যদি বাম দিকে যায়, তাহলে বাম দিকে এরো ইউজ করবো, ডান দিকে গেলে ডান দিকে এরোটা ইউজ করবো, ঠিক আছে, এটি। তো প্রবাহের দিক নির্দেশ করে, যেটা হচ্ছে ডিরেকশন অফ ফ্লো নির্দেশ করে। এবং প্রবাহ, এটা বর্ণনাটা এখানে দেওয়া হয়েছে যে প্রোগ্রামের প্রবাহের দিক নির্দেশ করে, এটি। আশা করি তোমরা বুঝতে পারছো। অবশ্যই এগুলা তোমরা
অবশ্যই খাতায় লিখে নিবা এবং প্রতিটার জন্য কোনটা স্টার্ট, কোনটা এন্ড, কোনটা ইনপুট আউটপুট, ঠিক আছে, বা প্রসেস, এগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে রাখবা এবং পারলে কয়েকবার প্র্যাকটিস করো আর কি এই চিহ্নগুলো লেখার, ঠিক আছে, তাহলে মনে থাকবে, কারণ এগুলো চিহ্নগুলো ছাড়া ফ্লোচার্ট তৈরি করতে পারবা না। তো এখন আমরা কিছু উদাহরণ দেখবো অ্যাকচুয়ালি। আচ্ছা, তার আগে কিছু একটা আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মধ্যে যে পার্থক্য আছে, পার্থক্যটা অনেক সময় খ নাম্বার কোশ্চেনে এসে থাকে, ঠিক আছে, সৃজনশীলে। তো এটা আমরা একটু জেনে নিই। তো যাই হোক, এইদিকে দেখো একটা আমি টেবিল তৈরি করছি, এখানে টেবিলের মধ্যে এইদিকে আছে অ্যালগরিদম এবং এদিকে আছে কি বলো ফ্লোচার্ট, ঠিক আছে। তো এখন আমরা সংজ্ঞাটা যেটা আছে সংজ্ঞাটা দিয়ে একটা ডিফারেন্সিয়েট করতে পারি পার্থক্যগুলা। তো যেমন আমরা যে পদ্ধতিতে ধাপে ধাপে অগ্রসর হয়ে কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করা হয় তাকে বলা হয় কি বলো অ্যালগরিদম, ঠিক আছে, এটাই। আর অনুরূপে ফ্লোচার্টের সংজ্ঞা এভাবে বলতে পারি, যে পদ্ধতিতে চিত্রের সাহায্যে কতগুলো চিহ্ন ব্যবহার করে সমস্যার ধারাবাহিক সমাধান করা হয় তাকে বলা হয় কি বলো ফ্লোচার্ট, এটাই। তো এই সংজ্ঞাগুলো দিলে একটা পার্থক্য পেয়ে গেলাম, ঠিক আছে। তারপর এটি বলতে পারো বর্ণনামূলক, সংক্ষেপে এটা বর্ণনামূলক অ্যালগরিদমটা, আর ফ্লোচার্টটা বলতে পারো চিত্রভিত্তিক, ঠিক আছে। তারপর অ্যালগরিদম যেটা সেটা প্রোগ্রাম দ্বারা বোঝা একটু তুলনামূলক কঠিন। অনুরূপে ফ্লোচার্ট যেটা আছে এর দ্বারা প্রোগ্রাম বোঝা তুলনামূলক সহজ, ঠিক আছে, এটাই। তারপর হচ্ছে অ্যালগরিদমে আমরা বলতে পারি যে প্রোগ্রাম প্রবাহের দিক বোঝা যায় না অ্যাকচুয়ালি, আর যেটা হচ্ছে ফ্লোচার্ট আছে প্রোগ্রাম প্রবাহের দিক সহজে বোঝা যায়, অর্থাৎ এটা আমরা অ্যাকচুয়ালি তীর চিহ্ন দিয়ে এরো চিহ্ন দিয়ে আমরা সহজে বুঝতে পারি প্রবাহের দিকগুলো, ঠিক আছে, এই যে এরো চিহ্ন দিয়ে। আর ওইখানে এরো চিহ্ন প্রবাহে থাকে না, ওখানে ধাপ থাকে আর কি অ্যালগরিদমে। তো যাই হোক, 5 নাম্বারে আমরা বলতে পারি যে প্রোগ্রামের ভুল ত্রুটি দূর করা কঠিন, আর ফ্লোচার্টে বলতে পারি প্রোগ্রামের ভুল ত্রুটি দূর করা সহজ, এরকম। তো এখন যদি পরীক্ষা তোমাদের আসে তাহলে তোমরা কি করবা, অ্যাকচুয়ালি যদি 5টা আসে 5টা লেখা হয়তো তোমাদের একটু বড় হয়ে যাবে, তো 5টা না লিখে প্রথম সংজ্ঞাটা চাইলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। সংজ্ঞা যদি না দাও, নিচের যে 4টা আছে এগুলো তোমরা চাইলে লিখতে পারো, এগুলা লিখলেও এনাফ, 2 মার্ক অবশ্যই পাবা, ঠিক আছে, এটাই। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা কিছু উদাহরণ দেখব। আচ্ছা, আমরা প্রথম উদাহরণটা দেখতেছি এখানে। তো মূলত এই উদাহরণগুলা আমি মাহবুবুর রহমান স্যারের বই থেকে নিয়েছি, ঠিক আছে, ওইখান থেকে আমি সেটা এক্সপ্লেন করবো আর কি। তো যাই হোক, এখন অ্যালগরিদম ফ্লোচার্ট একসাথে আছে, এখানে দেখতে পাচ্ছ। তো এখানে দেওয়া আছে 1 নম্বরে যে 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট, ঠিক আছে, অর্থাৎ অ্যালগরিদম আর ফ্লোচার্ট এখানে দেখানো হয়েছে। তো প্রথম দিকে দেখতে পাচ্ছি আমরা অ্যালগরিদম। তো অ্যালগরিদমে কি আমরা জানি যে ধাপে ধাপে অগ্রসর হয়ে কোনো একটা সমস্যার সমাধান করাটাই হচ্ছে অ্যালগরিদম, ঠিক আছে। তাহলে এই জন্য এখানে অবশ্যই ধাপ থাকবে। তো আমরা অ্যালগরিদম এখানে বাংলায় লিখবো। তো ধাপ হচ্ছে 1, এই যে এখানে ধাপ 1 দেওয়া হয়েছে, ধাপ 1 অবশ্যই কি হবে বলো শুরু হবে, কারণ কি 3টি সংখ্যার তোমাকে যোগফল বের করতে বলছে। তাহলে এখন কি এই কাজটা করার জন্য তোমাকে শুরু করতে হবে, কাজটা যে আমি শুরু করলাম এটা বলতে হবে বা এটা বুঝাইতে হবে তো নাকি। তো এই জন্য এখানে শুরু বা শুরু করি, অনেক সময় শুরু বা শুরু করি লেখা যায়, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপরে ধাপ 2 কি ইনপুট হিসেবে এ বি সি চলকের মান গ্রহণ, অর্থাৎ এখন 3টা সংখ্যার যে আমরা যোগফল বের করব, 3টা সংখ্যা তো আমাদের ইউজারের কাছ থেকে নিতে হবে নাকি, মানে ইউজার মানে যে তোমাকে বলতেছে যে 3টি সংখ্যার যোগফল বের করো, তুমি নিশ্চয়ই তাকে কি বলবা যে আপনি যে 3টা সংখ্যার যোগফল বের করতে বলতেছেন, তাহলে 3টা সংখ্যা বলুন যে কি কি সংখ্যার যোগফল বের করব আমি। তো ওই 3টা সংখ্যাই অ্যাকচুয়ালি এটা তো আমরা প্রোগ্রামের জন্য অ্যাকচুয়ালি অ্যালগরিদম গুলা লিখতেছি। যখন আমরা প্রোগ্রামে লিখবো তখন ঠিক প্রোগ্রামটা ইউজারকে বলবে, ইউজার মানে হচ্ছে যে ওই প্রোগ্রামটা করতেছে বা যে ওই প্রোগ্রামটা রান করতেছে বা এক্সিকিউট করতেছে, তাকে বলবে, ইউজারকে বলবে যে আপনি যে 3টা সংখ্যার যোগফল বের করতে চাচ্ছেন ওই 3টি সংখ্যা আমাকে দিন, ঠিক আছে। এই জন্য এটা ইনপুট হিসেবে একটা কম্পিউটার নিয়ে থাকে, ঠিক আছে। তো এই জন্য আমরা এখানে চলক 3টা নিচ্ছি। চলক চলক মানে কি বুঝি আমরা, ভেরিয়েবল বা চলক, যার মান যেখানে মূলত একটা মান আমরা রাখতে পারি এবং প্রয়োজন অনুসারে সেই মান চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে চলক, ঠিক আছে। তাহলে এ বি সি এক্স ওয়াই জেড পি কিউ আর এস এগুলা দিয়ে চলকগুলো প্রকাশ করা হয়। তো এই জন্য আমরা এ নিছি, বি নিছি, সি নিছি, তাহলে 3টা চলক নিছি, 3টা চলকে 3টা সংখ্যা থাকবে, ঠিক আছে। এই চলকের মানগুলো আমরা পরবর্তীতে যোগ করব, এটাই। তো যাই হোক, ইউজারের কাছ থেকে মানগুলো নিচ্ছি, নিয়ে আমরা কি করতেছি বলো, এবিসি চলকের মান যোগ করে সামে রাখি, অর্থাৎ সাম নামে একটা ভেরিয়েবল নিছি আরেকটা, যার মধ্যে এবিসি চলকের মানটা রাখছি। তো অর্থাৎ সাম, উপরে একটু খেয়াল করো, সাম ইকুয়ালস টু কি বলো এ প্লাস কি বলো বি প্লাস কি বলো সি, অর্থাৎ 3টা আমরা যোগ করে সামের মধ্যে রাখতেছি, ঠিক আছে, এটাই। তো এখানে এটাই বোঝানো হয়েছে যে এবিসি চলকের মান যোগ করে সাম চলকে রাখি, এটাই। তো পরবর্তী ধাপ 4 কি বলো, ফলাফল হিসেবে সাম চলকের মান প্রদর্শন করি, অর্থাৎ সামের মধ্যেই তো আমাদের যোগফলটা আছে, তাই না। তো এই জন্য সামের মান যদি আমরা দেখাই তাহলে সেটাই কিন্তু আমাদের আউটপুট বা সেটাই কিন্তু আমাদের যোগফল। তো এই জন্য এটা আউটপুট আমাদের, এই আউটপুটটার বাংলা অর্থ হচ্ছে ফলাফল অ্যাকচুয়ালি, ঠিক আছে। তারপর আউটপুট যখন আমরা দেখে ফেললাম তাহলে কি আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, তাই না। তো এই জন্য ধাপ 5 তখন কি করতে হবে, শেষ করতে হবে, এটাই। তো এখন এইটাকেই এইদিকে আমরা যেটা লিখলাম সেটা হচ্ছে অ্যালগরিদম, আর এইটাকেই আমরা এর কারেসপন্ডিং মানে এটার, ঠিক আছে, অনুরূপ যে আমাদের
অ্যাকচুয়ালি ফ্লোচার্ট আছে, ফ্লোচার্ট এখানে দেখানো হয়েছে। তাহলে ফ্লোচার্টে যে চিহ্নগুলো আমরা ইউজ করলাম, মানে চিহ্নগুলো যে কিছুক্ষণ আগে পড়লাম সেগুলো আমরা এখানে ইউজ করতেছি। দেখো আমরা প্রথমে এই ধাপটা পড়ছিলাম, মানে এই চিহ্নটা পড়ছিলাম যেটা হচ্ছে শুরু নির্দেশ করে, যেটা হচ্ছে ডিম্বাকৃতির, ঠিক আছে, এটাই এরকম। তো যাই হোক, এটা হচ্ছে শুরু, ঠিক আছে। এটা স্টার্ট দিছি এই জন্য আমরা অ্যাকচুয়ালি। তারপর আমরা এই যে দ্বিতীয় ধাপ যেটা আছে, দ্বিতীয় ধাপ কি, ইনপুট হিসেবে এবিসি চলকের মান গ্রহণ। এই চলকের মান গ্রহণ করার জন্য এরো চিহ্ন দিয়ে দেখাও, এখানে সুন্দর করে দেখানো আছে। এর জন্য আমাদের ইনপুট এবিসি নেওয়া হয়েছে, ইনপুট অর্থাৎ তিনটা সংখ্যা আমরা নিচ্ছি ইনপুট হিসেবে, ঠিক আছে। তারপর আমরা কি করছি, সাম চলকের মধ্যে বা সাম ভেরিয়েবলের মধ্যে আমরা কি করছি বলো, এবিসি চলকের মান রাখছি, যোগ করে রাখছি আর কি। তো এই জন্য সাম নিছি এখানে। এখন এইটা আমি একটু আগেই কিন্তু তোমাদের পড়াইছি, ওইখানে লিখে দিছিলাম যে গাণিতিক ক্রিয়াকলাপ করার জন্য বা যোগ করার জন্য বা অন্যান্য গাণিতিক কাজ করার জন্য আমাদের যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে আয়তক্ষেত্র, বা যেটাকে আমরা বলি রেক্টেঙ্গেল, ঠিক আছে। এবং এটাকে আমরা ওইখানে পড়ছি যে এর উদ্দেশ্যটা ছিল কি, প্রসেস। আমি আরেকটু যদি আগে যাই দেখা, এই যে দেখো এই প্রসেসটা আমরা ইউজ করতেছি, ঠিক আছে। এই প্রসেস, এই যে এটা প্রক্রিয়াকরণ, এখানে লেখা আছে গাণিতিক ক্রিয়াকলাপ। আর এই যে প্রথমটা লেখা আছে শুরু বা শেষ, দ্বিতীয়টা লেখা আছে ইনপুট। তো এই চিহ্নগুলাই কিন্তু এখানে ইউজ করা হচ্ছে, ঠিক আছে, এটাই। আর এরো চিহ্ন যেগুলো আছে, এরো চিহ্নগুলো ওখানে ইউজ করা হচ্ছে। তো এখন আমি এখানে আবার দেখাই, তাহলে দেখো ওই চিহ্নগুলো ইউজ করছি, ইনপুটের জন্য এই সামান্তরিক চিহ্ন ইউজ করছি আমরা। এখানে আমরা সাম যোগ করলাম, গাণিতিক ক্রিয়াকলাপ করলাম, এই জন্য আমরা রেক্ট্যাঙ্গেলটা ইউজ করছি, ঠিক আছে। বা বা আমরা আয়তক্ষেত্র বা চতুর্ভুজ ইউজ করছি আর কি, ঠিক আছে। তারপরে প্রিন্ট করছি কি বলো, সাম। অর্থাৎ এখন যেই যোগফলটা আমরা বের করছি সেই যোগফলটা তো আমাদেরকে বলতে হবে নাকি। এই প্রিন্ট করবে কে বলো, কম্পিউটার। একটা হচ্ছে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা যেহেতু তখন রান করতেছে, ওই প্রোগ্রামে কম্পিউটার তখন প্রিন্ট করতেছে, বা প্রিন্ট মানে প্রদর্শন করা অ্যাকচুয়ালি, অর্থাৎ আমাদেরকে আউটপুট দেখাচ্ছে যে আপনি তিনটা যে সংখ্যা আমাদেরকে দিলেন বা আমাকে দিলেন, এই তিনটা সংখ্যার যোগফল হচ্ছে এই যে এটা। ওই সামের মধ্যেই ওই তিনটা সংখ্যার যোগফলটা থাকবে, এই জন্য সামটা দেখা বেশি, ঠিক আছে। তো এখন এই আউটপুটটা নেওয়ার জন্য আমরা এই সামান্তরিক চিহ্ন ইউজ করে থাকি, এই জন্য এইভাবে নেওয়া হয়েছে। তারপরে জাস্ট শেষে কি করা হয়েছে, এন্ড করা হয়েছে। এই এন্ড আর স্টার্ট এই দুইটাই কিন্তু সেম, তো এই জন্য এটা সেম। আর এরো চিহ্নগুলো দিয়ে দিক প্রবাহের দিক বোঝানো হয়েছে, যে উপর থেকে নিচের দিকে আমরা আসতেছি, ঠিক আছে। এইভাবেই মূলত আমরা বলতে পারি। তাহলে দেখো এখানে কিন্তু অ্যালগরিদমে কয়টা ধাপ বলো, এখানে 5টা ধাপ। এই 5টা ধাপকেই কিন্তু আমরা কি বলো, 5টা স্টেটে প্রকাশ করছি, মানে ওইদিকে আমরা অ্যাকচুয়ালি ফ্লোচার্টের 5টা আমরা প্রতীক বা চিহ্নের মাধ্যমে প্রকাশ করছি। এবং এই ধাপগুলা কোন ধাপ থেকে কোন ধাপে যাবো সেটা আমরা কিন্তু প্রবাহের দিক দিয়ে বোঝানো হয়েছে, ঠিক আছে, এরো চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। এটাই, আশা করি তোমরা এটা ভালো মতো বুঝতে পারছো। এখন আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে, অবশ্যই তোমরা এটা খাতায় লিখে নিবা। এটা ক্লিয়ার এখনো যদি ভালো মতো না হয়, পরবর্তীটা দেখো, এটাতে আশা করি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এখন এই কাজটাই বলা হয়েছে যে 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় নির্ণয়ের জন্য অ্যালগরিদম লেখো। এটা কিন্তু অলরেডি পরীক্ষায়ও আসছে, ঠিক আছে। এইগুলাই কিন্তু সিকিউয়ে আসে, ঠিক আছে, সিকিউয়ে আসে। তো এই জন্য অবশ্যই আমাদের ভালো মতো জানতে হবে। তো অ্যালগরিদম, তাহলে দেখো এইদিকে অ্যালগরিদম আছে, অ্যালগরিদম আগের মতোই সেম, শুধুমাত্র এখন কি 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় নির্ণয় করা। এখন গড় মানে আমরা কি বুঝি বলতো, তোমাকে যদি গড় বের করতে বলে, তাহলে যোগফল যেটা পাইলাম, এখন তিনটা সংখ্যার গড় মানে তিনটা সংখ্যার যোগ করে যোগফল যেটা পাইলাম, সেই যোগফলকে 3 দিয়ে ভাগ করবা, 3 দিয়ে ভাগ করলে তো গড় হয়ে গেল, তাই না। এটাই, তো এই জন্য এটা আগের মতোই, ধাপগুলা সব সেম আগের মতোই। দেখো শুরু এখানে নিচে, তারপর ইনপুট হিসেবে এবিসি চলকের মান গ্রহণ, এটা আগে ছিল। তারপরে কি এবিসি চলকের মান যোগ করে সামের মধ্যে রাখি, ঠিক আছে। অর্থাৎ এই যে এখানে দেখো কারেসপন্ডিং যে ইয়ারটা দেখানো হয়েছে, ফ্লোচার্টের ধাপটা দেখানো হয়েছে, ঠিক আছে। এই যে ফ্লোচার্টের এখানে কি সাম ইকুয়ালস টু কি বলো, এ প্লাস বি প্লাস সি, এই যে যোগ করে তিনটা রাখছে, ঠিক আছে। আর ইনপুট হিসেবে প্রথমে নিচে স্টার্ট করছে এগুলাই। তো তারপরে 3টি সংখ্যা গড় বের করার জন্য সামকে 3 দিয়ে ভাগ করে এক্স চলকে রাখি। এক্স একটা আরেকটা চলক এখানে নেওয়া হয়েছে, যেখানে আমরা কি করব বলো, গড়টা রাখবো, ঠিক আছে। যেটা সামকে 3 দ্বারা ভাগ করলে গড়টা আমরা পেয়ে যাই, এই জন্য সেটা আমরা রাখবো। তাহলে দেখো এখানে ফ্লোচার্টে এটাই করা হয়েছে যে এক্স ইকুয়ালস টু কি, সাম বাই কি বলো 3, এটাই, ঠিক আছে। এবং এখন তার মানে আমরা কি পাচ্ছি, যে এক্স এর মধ্যে পাচ্ছি গড় মানটা, তাই না। তাহলে এক্স এর মান যদি আমরা প্রিন্ট করি বা প্রদর্শন করি, তাহলে আমাদের আউটপুটটা আমরা দেখাতে পারতেছি, এটাই। তো এই জন্য তারপরে ধাপে 5 নং ধাপে ফলাফল হিসেবে এক্স এর চলকের মান প্রদর্শন করি, অর্থাৎ এক্স চলকের মান প্রদর্শন করা মানেই কিন্তু গড়টা প্রদর্শন করা, ঠিক আছে। তো এই জন্য প্রিন্ট করছে এখানে এক্স, দেখো এখানে প্রিন্ট প্রিন্ট করছে এই ধাপেই কিন্তু এখানে এক্সপ্লেন করা হয়েছে। তো প্রিন্ট এক্স যখন করে ফেললাম, তার মানে কি আমরা গড়টা ইউজারকে দেখাই ফেললাম। তো গড়টা যখন ইউজারকে দেখাইলাম, তখন আমাদের কি করতে হবে, কাজ শেষ, আর তো কোনো কাজ নেই। তো এই জন্য তখন নেক্সট ধাপে আমরা শেষ করছি, তারপর এন্ড এখানে, ঠিক আছে। আর এখানে আরেকটা কথা বলছি, যেখানে দেখো এবিসি চলকের মান যোগ করে সাম চলকে না রেখে এক্স ইকুয়ালস টু এ বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি বাই 3 এটাও লেখা যায়, ঠিক আছে। এইভাবেও লেখা যায়, এইভাবে লিখলেও 3টি সংখ্যার গড় বের করা যায়, এটাই। তো এখন অনেক সময় আমি এখন বলি, এটাই তোমাদের বইয়ে, তোমরা যদি একটু খেয়াল করো, তোমাদের বইয়ে হয়তো একটু অন্যভাবে দেওয়া থাকতে পারে, ঠিক আছে, একটু অন্যভাবে দেওয়া থাকতে পারে। এখানে আমি এক্স নিছি চলকটা, ওইখানে এক্স এর পরিবর্তে নিতে পারে তারা কি বড়, এভিজি, এবিজি, ঠিক আছে। এক্স এর পরবর্তী নিতে পারে এবিজি, এটা বড় হাতেরও নিতে পারে অথবা ছোট হাতের এবিজি নিতে পারে। তো এগুলো হচ্ছে একটা চলক,
এই চলকটা তুমি ইচ্ছা মতো নিতে পারো, তবে চলক নেওয়ার জন্য কিছু শর্ত আছে, ওই শর্তগুলো তোমাকে মেনটেন করতে হবে, সেগুলো আমরা পরে শিখবো সি প্রোগ্রামে, ঠিক আছে। তো এবিজির মধ্যেও তুমি এটা রাখতে পারো, অথবা এই দুইটা ধাপের পরিবর্তে শুধুমাত্র একটা ধাপ লিখতে পারো, ঠিক আছে। সেটা হচ্ছে কি এবিজি বা এক্স, আমরা যেহেতু এক্স দিয়ে প্রকাশ করছি, আচ্ছা আমরা যদি এক্স দিয়ে প্রকাশ করছি তো এই জন্য এক্স দিলাম, এক্স ইকুয়াল টু কি বলো, এইভাবে লিখতে পারো এ প্লাস বি প্লাস সি দিয়ে 3 দ্বারা ভাগ, এই যে ডিভাইডেড বাই 3, ঠিক আছে। এটাই এটাই এইভাবে আমরা প্রকাশ করতে পারি, ঠিক আছে। এটাই দুইটা ধাপের পরিবর্তে। তো আশা করি তোমরা বুঝতে পারছো এটা। এভাবে আসলে একটা তিনটা সংখ্যার গড় বের করার জন্য অ্যালগরিদম বা ফ্লোচার্ট লেখা যায়, ঠিক আছে। তো এটা তোমরা একটু খাতায় লিখে নিবা, পরীক্ষায় কিন্তু এটা বের প্রশ্ন আসবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা আরেকটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, ঠিক আছে। এখন আমরা প্রথমে আসি যে ত্রিভুজ, ত্রিভুজ বলতে আমরা কি বুঝি বলো, ভুজ মানে হচ্ছে বাহু অ্যাকচুয়ালি, ত্রিভুজ ত্রিভুজ মানে যেই একটা যার হচ্ছে 3টা বাহু থাকবে সেটাই হচ্ছে ত্রিভুজ। তো এটা যদি একটা ত্রিভুজ হয়, ঠিক আছে, এবং প্রতিটা বাহুর মধ্যে, এই বাহুর মধ্যে এটা একটা ত্রিভুজ থাকতে পারে, ত্রিভুজ এটাও একটা হইতে পারে, ঠিক আছে। ত্রিভুজ আরো ভিন্ন ধরনের হইতে পারে আর কি, এই যে এরকম হইতে পারে, এই যে এটা একটা ত্রিভুজ। তো ত্রিভুজ, এই ত্রিভুজের 3টা বাহু, ঠিক আছে, তিন পাশে 3টা বাহু, একটা বাহু, দুইটা বাহু, 3টা বাহু, এক বাহু, দুইটা বাহু, 3টা বাহু, অনুরূপে এটারও 3টা বাহু আছে। এখন 3টা বাহুর মধ্যে একটা ত্রিভুজ, ত্রিভুজের কিন্তু অনেক ক্যাটাগরি আছে, বাহু ভেদে ত্রিভুজ 3 প্রকার, কোণ ভেদেও ত্রিভুজ 3 প্রকার, সেগুলো তোমাদের এখন জানার প্রয়োজন নেই। তবে এখানে যেটা দেখানো হয়েছে একটা ত্রিভুজের, সেটা বাহু ভেদে হোক কোণ ভেদে হোক যেমনই হোক ত্রিভুজটা, সেই ত্রিভুজে যদি তোমার ভূমি এবং উচ্চতা যদি জানা থাকে তাহলে সেই ত্রিভুজের তুমি ক্ষেত্রফল বের করতে পারবা। তো এখন সাপোজ এই ত্রিভুজটা যদি আমি ড্র করছি, সেখানে একটু খেয়াল করো, এখানে আমি কালারটা একটু চেঞ্জ করে দেখাই, ঠিক আছে, এটা দিয়ে দেখাই মনে করো। আচ্ছা এখানে এই এই ত্রিভুজটা এবার খেয়াল করো, অ্যাকচুয়ালি এই ত্রিভুজটাতে উচ্চতা আমরা কোনটা বলবো, ভূমি আমরা কি বলবো, এই যে দেখো অনুভূমিক বরাবর যে যে বাহুটা আছে সেটাকে আমরা ভূমি বলবো। এই ভূমির ইংলিশ হচ্ছে বেস, এই জন্য এটাকে বি দ্বারা প্রকাশ করলাম আমি। তো যাই হোক এখানেও বি দ্বারা প্রকাশ করা হয়েছে এই জন্য, ঠিক আছে। তো তারপর উপরে এই ভূমি থেকে ঠিক সর্বোচ্চ বিন্দু যেটা আছে বা শীর্ষ পর্যন্ত যে বিন্দুটা আছে এইটাকে বলা হয় উচ্চতা অ্যাকচুয়ালি। তাহলে ভূমি থেকে এই যে শীর্ষ বিন্দু পর্যন্ত যে উচ্চতা আছে, বিন্দুটা আছে, এর এই দৈর্ঘ্যটাই হচ্ছে উচ্চতা, ঠিক আছে। এই উচ্চতার ইংলিশ হচ্ছে হাইট। তো এই জন্য এটাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়, এই যে এইচ, ঠিক আছে। তাহলে কোন একটি ত্রিভুজের তোমার যদি ভূমি এবং উচ্চতা জানা থাকে তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল তুমি ইজিলি বের করতে পারো। সেটা একটা সূত্র আছে, সেটা ক্ষেত্রফলের ইংলিশ যেহেতু এরিয়া, তো এই জন্য এরিয়া দিয়ে প্রকাশ করা হয়েছে। এরিয়া, এরিয়া ইকুয়াল টু কি বলো, এই যে হাফ ইন্টু কি বলো ভূমি, ভূমি হচ্ছে বি, ইন্টু কি বলো উচ্চতা হচ্ছে এইচ, ঠিক আছে, ইন্টু দিয়ে প্রকাশ করছি এটা। এভাবেই এই সূত্র দিয়ে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। এখন স্পেসিফিক ভাবে অনেক সময় যদি তোমাকে বলে ত্রিভুজটা বিষমবাহু ত্রিভুজ বা ত্রিভুজটা অন্য কোনো ত্রিভুজ, তখন ওই সূত্র যদি ইউজ করতে বলে তখন ওই সূত্র ইউজ করতে হবে। তো সেটা আমরা পরবর্তীতে দেখবো, ওইগুলোও দেখবো, ঠিক আছে। এটা আমরা দেখি। তাহলে দেখো এখন অ্যালগরিদমটা কি বলো, তাহলে কি যেই ত্রিভুজে তুমি ক্ষেত্রফল বের করবা তাহলে নিশ্চয়ই ইউজারের কাছ থেকে কি বলতে হবে বলো তো, যে তুমি যে ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে বের করতে বলতেছো ওই ত্রিভুজের ভূমি কত এবং উচ্চতা কত এটা বলো। তার মানে ইউজারের কাছ থেকে এটা নিতে হবে। অর্থাৎ এইটা যদি আমরা প্রোগ্রামের মাধ্যমে করতে চাই তাহলে কম্পিউটার নিশ্চয়ই ইউজারকে বলবে যে আপনি যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাচ্ছেন তার ভূমি এবং উচ্চতা আমাকে বলুন, তাহলে আমি ক্ষেত্রফল বের করে দিচ্ছি, তাই না। তো এই জন্য ইনপুট হিসেবে নিতে হবে, দ্বিতীয় ধাপে এটা বলা হয়েছে ইনপুট হিসেবে ত্রিভুজের ভূমি বি এবং উচ্চতা কি বলো এইচ এর মান গ্রহণ, ঠিক আছে। অর্থাৎ ভূমি এবং উচ্চতার মান আমরা গ্রহণ করতেছি অ্যাকচুয়ালি, এটা কিন্তু কম্পিউটার করবে অ্যাকচুয়ালি, এবং অ্যালগরিদমে সেই ধাপটা আমরা উল্লেখ করতেছি, ঠিক আছে। এটাই। তো এখন পরবর্তীতে একটা সূত্র আছে এরিয়া, এরিয়া ইকুয়াল টু হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। এই যে এস্ট্রিক সাইনটা আছে, এস্ট্রিক স্টার, এস্ট্রিক যে সাইনটা আছে এটা দিয়ে কিন্তু গুণ বোঝায়। তো এই জন্য এরিয়া ইকুয়াল টু কি নেওয়া হয়েছে হাফ, ঠিক আছে। হাফ বা হাফের পরিবর্তে তোমরা 0.5 নিতে পারো। এই এস্ট্রিক, এস্ট্রিক মানে স্টার আর কি অ্যাকচুয়ালি, এই যে এরকম স্টার, এস্ট্রিক সাইন। তো এস্ট্রিক বি, এস্ট্রিক এইচ বা স্টার বি স্টার কি বলো এইচ, এটা স্টার মানেই বোঝায় গুণ, ঠিক আছে, গুণফল। কারণ প্রোগ্রামে আমরা গুণ চিহ্ন ইউজ করি না, এটার পরিবর্তে ইউজ করতে হয় অ্যাস্টেরিক সাইন, এটাকে অ্যাস্টেরিক সাইন বলা হয় বা অ্যাস্টেরিক চিহ্ন বলা হয়, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তো এই জন্য এই সূত্রের মাধ্যমে আমরা কি করলাম, ক্ষেত্রফল বের করলাম, এই সূত্র ইউজ করে ব্যবহার করে এরিয়া এর মান নির্ণয় করি, নির্ণয় করে ফেললাম, তখন ফলাফল হিসেবে এরিয়া এর মান প্রদর্শন করি, অর্থাৎ আমরা এরিয়া ফলাফল হিসেবে আউটপুট হিসেবে দেখাচ্ছি ইউজারকে, ঠিক আছে। তারপরে আমরা শেষ করি। তো এইটাই জাস্ট, এটাই আশা করি তোমরা ধাপগুলো বুঝতে পারছো। তো এই 5টা ধাপ লিখলেই একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে, ঠিক আছে। এবং পরীক্ষায় কিন্তু এগুলো আসে হুবহু, তোমরা দেখবা বিভিন্ন বোর্ড কোশ্চেন এটাই আসে, পরবর্তীতে দেখবা বোর্ড কোশ্চেনগুলো তো আমরা সলভ করবো, তখন তোমরা দেখবা যে এই টাইপের কোশ্চেনগুলো আসে, ঠিক আছে। তো এই জন্য অবশ্যই এগুলো ইম্পর্টেন্ট, এবং যেই অ্যালগরিদম ফ্লোচার্টগুলো আমি পড়াবো সবগুলাই বোর্ড পরীক্ষায় কোনো না কোনো বোর্ড পরীক্ষা আসে, ঠিক আছে। এই জন্য সবগুলো ইম্পর্টেন্ট। তো এই ধাপগুলোকে যদি আমরা এখন ফ্লোচার্টে উপস্থাপন করি তাহলে দেখো এটার প্রথমটা কি আমরা কি করলাম, শুরু করছি স্টার্ট,
তারপরে কি দ্বিতীয়টা কি আমরা ইনপুট হিসেবে নিছি, যেটাকে আমরা সামান্তরিক চিহ্ন ইউজ করে থাকি, ঠিক আছে এটাই। তারপর আমরা কি করছি, ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশনের জন্য আমরা কি করি বলো, রেক্ট্যাঙ্গেল ইউজ করে থাকি, এই যে এরিয়া যেটা প্রসেস বলা হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে, এই যে হাফ ইন্টু ভূমির উচ্চতা। তারপর আমরা কি করছি, ফলাফল হিসেবে এরিয়ার মান প্রদর্শন করছি, যেটার জন্য আবার ইনপুটের মধ্যে চিহ্নটা ইউজ করা হয় যেটা সামান্তরিক। তারপর আমরা কি করছি, ধাপটা শেষ করছি, এই যে শেষ এন্ড। তো জাস্ট এইটা লিখলেই অ্যাকচুয়ালি একটা কি হয়ে গেল বলো, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট হয়ে গেল। এবং এগুলা লিখলেই এর জন্য তুমি কিন্তু 3 মার্ক পেয়ে যাবে, ঠিক আছে। এবং সিকিউ কোশ্চেনে এটা গ নাম্বার কোশ্চেনে বরাবর এগুলো আসে, অথবা ঘ নাম্বার কোশ্চেনে এটা আসতে পারে। তো এই জন্য 3 মার্ক কিন্তু ইজিলি তুমি পেয়ে যাচ্ছ। তাহলে দেখো এইগুলা যে আসলে ভালো মতো একবার অ্যালগোরিদম বা ফ্লোচার্ট ভালো মতো বুঝবে এবং পড়বে, এই চিত্র ড্র করতে আর কত সময় লাগবে তার, 3 থেকে 4 মিনিট হাইস্ট, 3 থেকে 4 মিনিট হাইস্ট, ঠিক আছে। বা ধরলাম 5 মিনিট লাগলো, 5 মিনিটে তুমি কত 3 মার্ক পেয়ে যাচ্ছ। এবং যেখানে একটা সিকিউ টোটাল টোটাল টাইম কত, একটা সিকিউ আইসিডিতে 30 মিনিট টাইম, ঠিক আছে, 30 মিনিট বা আধা ঘন্টা টাইম। আধা ঘন্টা টাইমের মধ্যে যদি গ নাম্বারটা তুমি 5 মিনিটে করতে পারো, বাকিগুলো কি 25 মিনিটে করতে পারবা না? অবশ্যই পারবা। আর সি প্রোগ্রামে এরপরে শিখবো, দেখবা যে সি প্রোগ্রামের ক্লাসগুলো তুমি যদি ভালো মতো করো, আশা করি কোনো কনফিউশন বা সেটার প্রতি কোনো ঝামেলা বা কাবজাব থাকবে না, ঠিক আছে। অনেক স্টুডেন্টের কিন্তু এগুলো ঝামেলা হয়, যে সেটা বুঝতেছি না, এটা কিভাবে হয়, এটা কিভাবে হয়, এটা কিভাবে হয়, বুঝতেছি না বলতে 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 বোঝার ট্রাইও করি না পরবর্তীতে। এই ঝামেলাগুলা আশা করি হবে না তোমরা যদি ভালো মতো একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো করো, ঠিক আছে এটাই। এবং এখানে এই চ্যাপ্টারে সহজেই মার্কগুলা তোলা যায়, একটা সিকিউএ 10-এ 10 সহজেই পাওয়া যায়। তো যাই হোক, পরবর্তী ক্লাসগুলা তোমরা পেয়ে যাবা এই চ্যাপ্টারের মূলত সবগুলা ক্লাস একটা প্লে লিস্টে আছে, এবং প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এই ডেসক্রিপশনে ওই প্লে লিস্ট লিঙ্ক থেকে তোমরা সবগুলো ক্লাস সিকোয়েন্সিয়ালি পেয়ে যাবা, কোনটার পর কোনটা ক্লাস দেখতে হবে, সেখান থেকে দেখলে আশা করি সহজেই ভালো মতো সবকিছু বুঝতে পারবা। এবং এটা ওই ডেসক্রিপশন বাদেও তোমরা চ্যানেলে গিয়ে প্লে লিস্ট সেকশনে গিয়ে প্লে লিস্ট লেখা একটা দেখতে পাবো, ওইখান থেকে 5 নাম্বার চ্যাপ্টার খুঁজে বের করবা, যে সি প্রোগ্রামিং লেখা আছে, এইচটিএমএল, ঠিক আছে, না এইচটিএমএল এরও আছে, ঠিক আছে। তো যাই হোক, ওইখানে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 লেখা আছে, ওইটা বের করবা। এইচটিএমএল এরও কিন্তু প্লে লিস্ট আছে, সেখান থেকে তুমি দেখতে পারো, ঠিক আছে। তো যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আশা করি পরবর্তী ক্লাসগুলো ঠিক মতো দেখবা এবং ক্লাসগুলো করবা, এবং পরীক্ষায় ভালো একটা মার্ক তুলতে পারবা, বা ভালো রেজাল্ট করতে পারবা, ভালো শিখতে পারবা ভালো কিছু, ঠিক আছে। তো যাই হোক, ক্লাসটা ভালো লেগে থাকলে এবং এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে ফেলো, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, যেন তারাও শিখুক, তারাও জানুক, ঠিক আছে এটাই। ওকে, ধন্যবাদ।